আসসালামু আলাইকুম। সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ২৩-২৪ সেশনের কেমিস্ট্রি কোয়েশ্চেনের সলভ ক্লাসে ওয়েলকাম করছি। আমরা যারা জানি না, ডিউ এ ইউনিটে মোট ৪টি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আনসার করতে হয়, যেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি ম্যান্ডেটরি। অপরদিকে বায়োলজি আর ম্যাথ থেকে যেকোনো একটা দাগাতে হয়, যেটা আমাদের মেইন সাবজেক্ট, এবং বাংলা, ইংলিশ আর অপশনাল সাবজেক্ট থেকে যেকোনো একটা দাগাতে হয়। প্রত্যেকটি সাবজেক্টেই এমসিকিউ সেগমেন্টে আমাদের ১৫টি প্রশ্ন থাকে। এভাবে করে ৪, ১৫, ৪ সাবজেক্ট মিলে ৬০। আর রিটেন অংশে প্রত্যেক সাবজেক্ট থেকে ১০ মার্ক থাকে, যেখানে ৪ ১০ ৪০। এই টোটাল ১০০ মার্কের ভর্তি পরীক্ষা হয়, আর ২০ মার্ক আমাদের জিপিএ থেকে আসে এসএসসি ও এইচএসসি। তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আচ্ছা দেখো, প্রথম কোয়েশ্চেনে আমাদের বলা হয়েছে স্ক্যান্ডিনিয়াম মৌলের 3D1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট নির্ণয় করতে হবে। বলতো এই ইলেকট্রনটি কততম প্রধান শক্তি স্তরে অবস্থান করতেছে? তৃতীয়। তাহলে আমরা বলে দিতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর ভ্যালু এখানে 3 হবে। দেন এল এর মান বের করতে হলে আমাদের দেখতে হবে ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে আছে। ডি উপশক্তি স্তরে আছে। আমরা কি জানি, এল এর মান 0, 1, 2 এবং 3 এর উপর ভিত্তি করে উপশক্তি স্তরগুলো দ্বারা এস, পি, ডি এবং এফ। অর্থাৎ দেখাই যাচ্ছে এক্ষেত্রে আমাদের এল এর মান কিন্তু চলে আসবে 2 ডি উপশক্তি স্তর থাকার কারণে। এল এর মান 2 হলে আমাদের এম এর মান কি হতে পারে বলতো? 0 সহ প্লাস মাইনাস এল পর্যন্ত। মনে আছে কিনা? তাহলে এক্ষেত্রে এল 2 হলে এম হতে পারে -2, -1, 0, +1, +2, যে কোনোটা। এক্ষেত্রে ফিক্সড করে দেয় নাই। আমরা দেখতে পারি আমাদের অপশনগুলোর মধ্যে একমাত্র এ নাম্বার অপশনেই কিন্তু এন এবং এল এর মান মিলতেছে, যেখানে এম ও 0 দেওয়া, যেটাও দেখো কারেক্ট। এম আমাদের 0 হওয়া সম্ভব, এবং এক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দেওয়া আছে +12। তাহলে আমরা বলতে পারি কি যে এ নাম্বার অপশনটাই কিন্তু কারেক্ট আনসার। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এন এবং এল এই দুইটার ভ্যালু বের করলেই কিন্তু হয়ে যাচ্ছিল, বাকি দুইটা করা লাগতেছিলই না। একমাত্র এ নাম্বার অপশনে কারেক্ট আনসারটা আছে। তাহলে চলো পরের কোয়েশ্চেনটাই যাই। দেখো আমাদের দ্রাব্যতার একদম রেগুলার টাইপ বলা হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয়, এর দ্রাব্যতা গুণাঙ্ক বা এর দ্বারা বুঝাইছে কে এসপি এর ভ্যালু কত সেটা বের করে দেখাইতে। তাহলে ভাইয়া যদি বলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এভাবে পানিতে ডিসোসিয়েট হয়, অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন এবং 3টি হাইড্রোক্সিল অ্যানায়ন। যেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বলা আছে এস, তাহলে অ্যালুমিনিয়াম 3+ হবে এস, এবং হাইড্রোক্সিল অ্যানায়ন চলে আসবে কিন্তু থ্রাইস এস। কেন? 1:3 রেশিও। তাহলে এখান থেকে আমাদের কেএসপি দাঁড়াবে অ্যালুমিনিয়াম ক্যাটায়নের ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সিল অ্যানায়নের যে ঘনমাত্রা, উপরে সহগটা কিন্তু পাওয়ারে চলে যাবে। তাহলে দাঁড়াচ্ছে এস ইনটু 3s এর উপরে কিউব। তাহলে আলটিমেটলি চলে আসবে 27s⁴, অর্থাৎ ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার। এগুলো কিন্তু অলমোস্ট অনেকের মুখস্থই থাকে করতে করতে। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। দেখো দ্রাব্যতা থেকে আমাদের আরো একটা কোয়েশ্চেন বলা হয়েছে নিচের কোন জোড়া যৌগে সম আয়ন প্রভাব বিদ্যমান। অনেকে আমরা মনে করি কি সম আয়ন প্রভাব বলেই সম আয়ন থাকলেই হইলো। দেখো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন। তাহলে তো 4টা যৌগতেই আমার সম আয়ন প্রভাব বিদ্যমান হওয়ার কথা। আসলে কিন্তু কনসেপ্টটা সেটা না, ভালো মতো বুঝো। আমি ধরো সিলভার ক্লোরাইডের সাথে সোডিয়াম ক্লোরাইড লবণটাকে দিব। এক্ষেত্রে ক্লোরাইড আয়নটা আমাদের সম আয়ন, যে আয়নটা দুই ক্ষেত্রেই কমন আছে, সত্য। বাট এখানে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দেখো একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, অপরদিকে সিলভার ক্লোরাইড কিন্তু একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এই কারণে সবল তড়িৎ বিশ্লেষ্যটা অলমোস্ট 100% ডিসোসিয়েট হয়ে গেছে, আর দুর্বলটা কিন্তু খুবই অল্প পরিমাণে ডিসোসিয়েট হয়েছে। এই জন্য দেখো উভমুখী সাইন দিছে। এখন কি হয়, সম আয়ন যদি দ্রবণটা এক্সিস্ট করে, দুর্বল তড়িৎ বিশ্লেষের দ্রাব্যতা আরো কমে যায় লাসাতিলের নীতি অনুসারে। তাহলে এক্ষেত্রে সম আয়ন প্রভাব তখনই বিদ্যমান হবে যদি সেখানে একটা সবল তড়িৎ বিশ্লেষ্য এবং একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য থাকে, এবং ওদের মধ্যে একটা আয়ন কমন থাকতে হবে। তাহলে একটু লক্ষ্য করো তো, এক্ষেত্রে CH4 কোনো তড়িৎ বিশ্লেষ্যই নাই, একটা সমযোজী অপোলার যৌগ। তাহলে এ নাম্বার অপশন আমাদের হচ্ছে না। বি নাম্বারে লক্ষ্য করো, CH3Cl এটাও কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড এবং এটাও কোনো তড়িৎ বিশ্লেষ্য না, তাহলে বি নাম্বারও হচ্ছে না। সি নাম্বারটা লক্ষ্য করো, হাইড্রোজেন সালফাইড আমাদের একটা দুর্বল অ্যাসিড, অপরদিকে HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড। তাহলে দেখো একটা আমাদের দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং অপরটা সবল তড়িৎ বিশ্লেষ্য, এবং এদের মধ্যে কিন্তু একটা কমন আয়ন আছে হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি অপশন সি কিন্তু এখানে কারেক্ট আনসার। ডি নাম্বারও হচ্ছে না, কারণ এক্ষেত্রে এই যে C6H5Cl এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য না আসে, এই ক্ষেত্রে আমাদের সময়ের প্রভাব কাজ করবে না। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো বলা হয়েছে আমাদের Al2Cl6 এর অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, এই যৌগে আমাদের সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধন সংখ্যা বের করতে হবে। তার জন্য ভাইয়া দেখো বন্ধনটা কিভাবে গঠিত হয় সেটা তোমাদের দেখাই। অ্যালুমিনিয়াম 3টি ক্লোরিনের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এভাবে গঠন করে। তোমাদের প্রথম কোয়েশ্চেনে আসার কথা যে ভাইয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড না একটা আয়নিক যৌগ। আসলে আয়নিক হলেও অ্যালুমিনিয়ামের অধিক চার্জ ঘনত্বের কারণে এক্ষেত্রে পোলার আয়ন অধিক পরিমাণে ঘটে, যার কারণে ও একটা সমযোজী যৌগে কনভার্ট
হয়ে যায়। দেখো পাশাপাশি দুটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠন হবে কিভাবে? দেখো তো অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা না? প্রত্যেকটা বন্ধন 2টি করে ইলেকট্রনকে প্রকাশ করে। তাহলে এক্ষেত্রে অষ্টক পূরণ হচ্ছে না, অষ্টকের সংকোচন ঘটছে দুটি যৌগতেই। এই কারণে হয় কি, আমাদের এই ক্লোরিন পরমাণু তার যে মুক্তজোড় সেটা সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এই অ্যালুমিনিয়ামকে দেয়, এবং এই ক্লোরিন পরমাণু তার মুক্তজোড় এই যে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই অ্যালুমিনিয়ামকে দেয়। এইভাবে তৈরি হয়ে যায় Al2Cl6 বা আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এখন এখান থেকে দেখো আমাদের বন্ধন সংখ্যা বের করতে হবে। দেখো তো আমাদের সমযোজী বন্ধন কয়টা? এই যে 1, 2, এই হলো 3, এবং এরই প্রতিরূপ আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, তাহলে 6টা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। দেন সন্নিবেশ বন্ধন আছে হচ্ছে 2টা। তাহলে আমাদের আনসার হবে দেখো সমযোজী আগে, সো সমযোজী 6টা আর সন্নিবেশ 2টা, অর্থাৎ সি নাম্বার অপশন কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো আমাদের একটা জটিল যৌগ দেওয়া আছে এবং বলল এই যৌগে আয়রনের জারণ সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। ভাইয়াকে আগে বলো অ্যামোনিয়াম আয়নের চার্জ কত? আমরা সবাই জানি না। অ্যামোনিয়াম আয়নের সংকেত হচ্ছে এরকম NH4+। তাহলে এক্ষেত্রে +1 3বার আছে, অর্থাৎ পুরোটা সামগ্রিক চার্জ কিন্তু +3। তাহলে এই যে জটিল আয়নটা, এর সামগ্রিক চার্জ কিন্তু হতে হবে -3। বুঝতে পারলাম কিনা? এখন পুরোটা যদি -3 হয়, আমরা জানি সায়ানাইড অ্যানায়নের চার্জ কিন্তু -1, তাহলে আয়রনের কিন্তু হতে হবে +3, তাহলেই -6 হয়ে আলটিমেট চার্জ দাঁড়াবে -3, অর্থাৎ ওর এখানে জারণ মান কিন্তু +3 হচ্ছে। আমরা এভাবে না করে আসো, আয়রনের জারণ মান যদি আমরা x ধরে নিই তাহলে দেখো কি লেখা যাবে। এক্ষেত্রে +1 আছে 3বার, অর্থাৎ +1 × 3, প্লাস আমাদের আয়রনের জারণ মান যদি x হয়, প্লাস -1 আছে 6বার, ইকুয়ালস টু পুরো যৌগের সামগ্রিক যে চার্জ সেটা কিন্তু 0। এখান থেকে দেখো এক্সট্রা সলভ করে আমরা পেয়ে যাচ্ছি +3। তো তুমি একবারে মুখে মুখেও হিসাবটা করতে পারো, আবার চাইলে এভাবে ম্যাথ করেও বের করতে পারো ছোট ক্লাসের মতো। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো বলা হয়েছে 25°C তাপমাত্রায় পানির পিএইচ ও পিওএইচ উভয়ের ভ্যালুই 7 হলে অধিক তাপমাত্রায় নিচের কোনটি ঘটবে? পিএইচ পিওএইচ এর ভ্যালু কি বাড়বে না কমবে, এটা আমাদের বলতে হবে। দেখো এতক্ষণ যতগুলো কোয়েশ্চেন করলাম ওইগুলো কিন্তু প্রায় আমাদের সব রেগুলার টাইপ থেকেই আসছে, একদম আমরা বোর্ড স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো সলভ করি সেগুলোই। বাট এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমাদের পানির যে আয়নিক গুণফল বা পানির যে স্ব আয়নীকরণ, নিজে থেকে যে পানি আয়নিত হয় তার বেসিকটা জানা লাগবে। কিরকম? দেখো পানির একটি অণু যখন ডিসোসিয়েট হয় সেখান থেকে আমরা H প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস পাই। এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা তাপহারী রিঅ্যাকশন, এবং তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাও বৃদ্ধি পায়। অর্থাৎ সহজ কথায় বললে এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হয় বা ডানে অগ্রসর হয়, অর্থাৎ আরো H+ এবং OH মাইনাসের ঘনমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। দেখা যায় কি সাধারণত আমাদের কক্ষ তাপমাত্রা বা 25°C তাপমাত্রায় H+ আয়ন এবং OH মাইনাস আয়ন উভয়েরই কনসেন্ট্রেশন দাঁড়ায় 10⁻⁻⁷। এই কারণেই দেখো যখন আমরা পিএইচ বের করি -log(H+ এর ঘনমাত্রা, এটাকেই তো আমরা পিএইচ দ্বারা ডিফাইন করি, তখনও চলে আসে 7। ইভেন তুমি পিওএইচ করলেও 7 চলে আসবে। বাট মাত্র আমরা কি দেখলাম, তাপমাত্রা বাড়ানো হলে H+ এর যে কনসেন্ট্রেশন একই সাথে OH মাইনাসেরও যে কনসেন্ট্রেশন দুইটাই বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা জানি কিনা যে এই যে রাশিটা আমাদের পিএইচ ইকুয়ালস টু -log(H+), এই ক্ষেত্রে H+ বাড়লে পিএইচ কিন্তু কমে যাবে, কারণ সামনে একটা নেগেটিভ সিম্বল আছে, অর্থাৎ H+ বাড়ার কারণে অধিক তাপমাত্রায় পিএইচ কমে যাবে। একইভাবে OH মাইনাস বাড়ার কারণে পিওএইচ ও কিন্তু কমে যাবে, অর্থাৎ এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হবে পিএইচ এবং পিওএইচ উভয়ই <7। এ নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল। আমাদের শর্ট সিলেবাসে কিন্তু তাপ রসায়ন নাই। বলা হয়েছে কোন বিক্রিয়ার এনথালপির পরিবর্তন সর্বনিম্ন হয়? একটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ার যে প্রশমন তাপ বা প্রশমন এনথালপি সেটা সবচেয়ে কম হয় বা সর্বনিম্ন হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো CH3COOH আমাদের দুর্বল অ্যাসিড এবং NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের দুর্বল ক্ষার, এই যে প্রশমন বিক্রিয়াটা সেখানেই এনথালপির পরিবর্তন বা প্রশমন তাপটা সর্বনিম্ন হয়, অর্থাৎ আনসারটা হবে কিন্তু বি নাম্বার অপশনটা। রাইট? চলো পরের কোয়েশ্চেনে যাই। দেখো বলা হয়েছে কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়? আমরা কিন্তু সকলেই জানি যে সিএফসি গ্যাসগুলো, ইভেন CCl3, ইউভি রেডিয়েশন, এরা প্রত্যেকে ওজোন স্তরকে ক্ষয় করে। বাট আমাদের কার্বন মনোক্সাইড কিন্তু সরাসরি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী নয়। বাট কার্বন ডাইঅক্সাইড কিন্তু দায়ী। কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস ছিল, অর্থাৎ এক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে এ নাম্বার অপশন, একটা জ্ঞানমূলক প্রশ্ন ছিল। আচ্ছা পরের কোয়েশ্চেনটা চলে যাই। দেখো বলা হয়েছে নিচের কোনটি ফেইলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে? বলো তো আমরা কি পড়ছি? ফেইলিং দ্রবণ এবং টলেন বিকারকের সাথে কিন্তু অ্যালডিহাইড বিক্রিয়া করে। অ্যালডিহাইডের গাঠনিক সংকেতটা কিরকম বলো তো? এরকম কার্বনিল মূলক, এবং দুই পাশের এক পাশে একটা হাইড্রোজেন থাকে, অপর পাশে কার্বন শিকলও থাকতে পারে, হাইড্রোজেনও থাকতে পারে, অর্থাৎ এক পক্ষে দেখো এরকম CH একটা গ্রুপ থাকতে হচ্ছে।
এই, আর অপর পক্ষে এইচ বা আর হলেই হয়। এক্ষেত্রে দেখো এটাও একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা একটা অ্যালকোহল, এটা একটা কিটোন, এরা কোনোটাই কিন্তু আমাদের ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না, কিন্তু মিথানোইক অ্যাসিড করে। কিভাবে একটু লক্ষ্য করো মিথানোইক অ্যাসিডের সংকেতটা, সি ডাবল বন্ড ও দেন ও এইচ, আর এই প্রান্তে একটা হাইড্রোজেন নিয়ে আছে। একটু লক্ষ্য করো তো, মিথানোইক অ্যাসিডের এই পাশের অংশটা হুবহু সিএইচও বা আমাদের অ্যালডিহাইড মূলকের মতো না। এই কারণে মনে রাখবা অ্যালডিহাইডের পাশাপাশি আমাদের মিথানোইক অ্যাসিডও কিন্তু ফেলিং দ্রবণ এবং টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করে। বুঝতে পারছি, চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমাদের অ্যামিনের ক্ষার ধর্মিতা জানতে চাইছে, NH3 আর NH2 বা R2NH যৌগগুলোর ক্ষার ধর্ম প্রদর্শনের ক্রম ব্যাখ্যা করো। এখন এক্ষেত্রে দেখো আমি যদি সংকেতগুলোকে গাঠনিক আকারে লিখি তাহলে এরকম দাঁড়াবে, এই একটা NR2H, দেন এই একটা NRH2, এবং সর্বশেষে আমাদের অ্যামোনিয়া। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, এবং এটা তো অ্যামোনিয়া। অ্যামিনের যে ক্ষার ধর্মের ক্রম সেটা দেখা যায় 2 ডিগ্রি সব থেকে অধিক, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, দেন সর্বশেষে আসে অ্যারোমেটিক অ্যামিন বা আমাদের অ্যানিলিন। তাহলে এক্ষেত্রে তো আমাদের এদেরকে দেয় নাই 3 ডিগ্রি, আর অ্যানিলিন দেয় নাই, তো এদের ক্রম যদি করি 2 ডিগ্রি আসবে সবচেয়ে বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর অ্যামোনিয়া, অর্থাৎ বি নাম্বার আনসারটাই কিন্তু আমাদের কারেক্ট অপশন, রাইট? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এই প্রশ্নটা কি ঘটছে, আর সিও আর থেকে আর সিএইচ টু আর এই পরিবর্তনের জন্য কোন বিকারক প্রয়োজন বলো তো। এখানে এমন ঘটনা ঘটতেছে না যে আমাদের কার্বনিল মূলক মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে? এই যে সি ডাবল বন্ড ও, এটাকে বলা হয় কার্বনিল মূলক। CH2 মূলক অর্থাৎ মিথিলিন মূলকে কনভার্ট হয়েছে। এটার জন্য কিন্তু আমরা ইউজ করি জিঙ্ক অ্যামালগাম সাথে HCl, এবং এই বিক্রিয়াটা কিন্তু একটা বিজারণ বিক্রিয়া। কেন দেখো, তুমি হাইড্রোজেন অ্যাড করতেছো অক্সিজেন ফেলে দিয়ে, তাহলে এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া ঘটতেছে, এবং বিজ্ঞানী ক্লিমেনসনের নাম অনুসারে এই বিক্রিয়াটাকে কিন্তু বলা হয় ক্লিমেনসন বিজারণ। এই বিক্রিয়ার মাধ্যমে তুমি কার্বনিল কম্পাউন্ড থেকে চলে আসতেছো অ্যালকেনে। বুঝতে পারছি, তাহলে এক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু বি নাম্বার অপশন। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা দেখো এখানে বললো কোন যৌগের কার্বনে একাধিক ধরনের সংকরণ রয়েছে। তাহলে এটা সলভ করতে হলে আমাদের গাঠনিক সংকেত লিখতে হবে এই নামগুলো থেকে। দেখো কি বলা আছে, 1,3 বিউটা ডাইইন। ডাইইন মানে দুটি ডাবল বন্ড আছে, এন্ড বিউট দেখে তুমি বুঝে গেছো কার্বন সংখ্যা 4। এই সকল ক্ষেত্রে খুবই ফাস্ট গাঠনিক সংকেত লিখতে হলে আগে কার্বন গুলো দিয়ে দাও। দেখো আমাদের 4টা কার্বন আছে, তার মধ্যে 1 নাম্বার এবং 3 নাম্বার পজিশনে ডাবল বন্ড দিতে হবে। তাহলে দেখো এই 1 নাম্বার পজিশনে একটা, 2, দেন এই যে 3 নাম্বার পজিশনে একটা। এবার জাস্ট ফ্রিতে তুমি হাইড্রোজেন চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এক্ষেত্রে হবে আমাদের H2, এখানে শুধু H, এই কার্বনেও H, এবং সর্বশেষ কার্বনে একটা H2। তাহলে দেখো তো এখানে কি কি সংকরণ বিদ্যমান। এই যে কার্বনটা সে ডাবল বন্ধন করতেছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু চলে আসবে sp2 সংকরায়ন। এই কার্বনে ডাবল বন্ধ করা, এখানে চলে আসবে sp2 সংকরায়ন। এই কার্বনে ডাবল বন্ধ করতেছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি কার্বনই কিন্তু sp2 সংকরিত। তাহলে আমাদের প্রশ্নে যে বললো একাধিক সংকরণ আছে, সেটা কিন্তু এ নাম্বার অপশনে হচ্ছে না। বি নাম্বারে দেখো বলা হয়েছে সাইক্লোহেক্সেন, অর্থাৎ কার্বনগুলো মিলে আমাদের একটা চাকরিক যৌগ গঠন করছে, এই যেখানে প্রত্যেকটা কার্বনে 2টি করে হাইড্রোজেন আছে। বলতো এখানে প্রত্যেকটা কার্বনই কি একক বন্ধন গঠন করতেছে? তাহলে প্রত্যেকটা কার্বনই sp3 সংকরিত। তাহলে এখানেও আমাদের একাধিক সংকরায়ন নাই। দেন 3 নাম্বার অপশনটা দেখো, বলা হয়েছে ভিনাইল বেনজিন। তার আগে আমি জেনে নিই ভিনাইল মূলক কোনটা। এই মূলকটাকে বলা হয় ভিনাইল মূলক, অর্থাৎ আমাদের ইথিন হতে একটা হাইড্রোজেন অপসারণ করে কার্বনের অপর হাতে তুমি যদি একটা ফিনাইল মূলক বা বেনজিন অ্যাড করে দাও, তাকেই কিন্তু বলা হচ্ছে ভিনাইল বেনজিন। আমরা কি জানি, বেনজিনের প্রত্যেকটা কার্বন, এক্ষেত্রে যে 6টা কার্বন আছে সবাই sp2 সংকরিত। একইভাবে এও একটা ডাবল বন্ধন করতেছে, এও একটা ডাবল বন্ধন করতেছে, তাহলে এখানেও সবাই sp2 সংকরিত। তাহলে সি নাম্বার অপশনে কিন্তু আমাদের কারেক্ট আনসার না, তাহলে ডি হবে। তাও আসলে আমরা চেক করি, বলা হয়েছে 1,2 বিউটা ডাইইন। তাহলে আমাদের 1 নাম্বার অপশনের মতো আগে 4টা কার্বন তুমি দিয়ে দাও। এবার দেখো ডাবল বন্ডগুলো আছে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন, অর্থাৎ 1 এবং এই যে 2, অর্থাৎ আমাদের যদি হাইড্রোজেন দিতে হয় তাহলে দাঁড়াবে এখানে হবে H2, এখানে হবে H, এবং সর্বশেষে H3। একটু লক্ষ্য করে দেখো তো, সবচেয়ে বামের কার্বনটা sp2 সংকরিত, মাঝখানে কার্বনটায় পরে আসি, এটাও sp2 যেহেতু ডাবল বন্ধন করতেছে একটা, এটা কিন্তু sp3, সব একক বন্ধন। এখন সবার মনে হবে ভাইয়া মাঝখানের কার্বন তো ডাবল বন্ধন করতেছে, তাহলে এটা হয়তো sp2 না, ও কিন্তু 2টা ডাবল বন্ধন করতেছে। আমরা কিভাবে সহজে সংকরণ বের করতে পারি জানো?
লোন পেয়ার প্লাস সিগমা বন্ড যোগ করো, যত আসবে সেটাই তোমার সংকরিত অরবিটাল সংখ্যা। দেখো দুটি বন্ধনের মধ্যে একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রনই ছিল, অর্থাৎ এক্ষেত্রে কোনো লোন পেয়ার নাই। তাহলে আমরা কি দেখতেছি, লোন পেয়ার প্লাস সিগমা বন্ধন সংখ্যা করলে চলে আসতেছে 2, অর্থাৎ সংকরিত অরবিটাল হবে 2টি, আর 2টি অরবিটাল হলে কিন্তু সংকরায়ন চলে আসে sp, অর্থাৎ এই কার্বনটা sp সংকরিত। তাহলে কি বুঝলা, এই যোগে sp2 এবং sp উভয় ধরনের সংকরণ এক্সিস্ট করতেছে। আমাদের কোয়েশ্চেনে এটাই চাইছে, একাধিক সংকরায়ন কোথায় আছে। তাহলে ডি নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার। একটু লেন্দি একটা কোয়েশ্চেন ছিল, ওই যে আগেরগুলো সহজে হয়ে যেত, কম টাইম লাগতো, ওই টাইমটা তুমি এখানে এসে ইনভেস্ট করবা। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। দেখো এখানে বলা হয়েছে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এই দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত হবে বলো। এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন না? আমরা কি জানি, ppm মানে তুমি ঘনমাত্রাটাকে কত মিলিগ্রাম আছে ভরটা দ্রবের ডিভাইডেড বাই 1 লিটার, বা মিলিগ্রাম পার লিটারে ঘনমাত্রাটা বের করো, তাহলেই হবে। দেখো আমরা কি লিখতে পারি, 100 ml এ সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে, 0.5 গ্রাম। আমি কি করব, মিলিগ্রামে নিয়ে যাব 1000 দ্বারা গুণ করে, এত মিলিগ্রাম, তাহলে আসতেছে 500 মিলিগ্রাম 100 ml এ। আমাদের লাগবে প্রতি লিটার, প্রতি লিটারের জন্য আমরা ঐকিক নিয়ম করি, চলো 1 ml এ কত হবে, 500 ডিভাইডেড বাই 100, এত মিলিগ্রাম। তাহলে আমাদের 1000 ml, বা আমরা বলতে পারি 1 লিটারে কত হবে বলতো, 500 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, এত মিলিগ্রাম, যেখান থেকে চলে আসতেছে সিম্পলি 5000 মিলিগ্রাম। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই দ্রবণের ঘনমাত্রাটা 5000 মিলিগ্রাম পার লিটার, বা এটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি 5000 ppm দ্বারা, অর্থাৎ কাঙ্ক্ষিত আনসার কিন্তু হবে ডি নাম্বার অপশন। বলো ক্লিয়ার কিনা? আচ্ছা চলো পরের কোয়েশ্চেনটা দেখি। এখানে বলা হয়েছে 2.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এনটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই ক্ষেত্রে কিন্তু এনটিপি বলতে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনটাকেই বুঝাইছে, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, অর্থাৎ টেম্পারেচারকে কিন্তু আমরা 273 কেলভিনও বলতে পারি। এই অবস্থাটা কি আমাদের এসটিপির মতো অবস্থা না? তো ইনডিরেক্টলি ওরা এসটিপি বুঝাইছে। আমরা কি জানি, এসটিপিতে আমরা মোল নাম্বারের রেসপেক্টে আয়তনের সূত্র কিন্তু এরকম লিখতে পারি, n ইকুয়ালস টু ভিএল বাই 22.4, আবার n ইকুয়ালস টু ভরের রেসপেক্টে লেখা যায় ডাব্লিউ বাই এম। তোমার এই দুইটাকে মার্জ করতে হবে, অর্থাৎ ভিএল বাই 22.4 ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম। কোয়েশ্চেনে দেখো তোমার লিটার এককে আয়তনটাই বের করতে হবে, সেটা হবে 22.4 ইন্টু তোমার ম্যাথ দেওয়া আছে কত, 2.5 গ্রাম, ডিভাইডেড বাই, আমরা সবাই জানি ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কিন্তু 100। তাহলে দেখো এখান থেকে দাঁড়াচ্ছে, যে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড না, এটা দেখো আমরা কিভাবে সলভ করবো। আমি 22.4ই রাখতেছি, উপরে আমি 25 লিখবো, নিচে তো 100 ছিল, আমি একটা এক্সট্রা 10ও দিব। কেন, দেখো উপরে তুমি এক ঘর দশমিক সরাইছো, তাই নিচে 10 দ্বারা আমি গুণ করছি, বুঝতে পারছি? তাহলে দেখো কি লেখা যায়, 4 25 100, নিচে 4 হয়ে গেল। এখন উপরে যদি আমি আবার 224 লিখি, তাহলে নিচে আমার আরো একটা 10 দ্বারা গুণ করতে পারছি, অর্থাৎ নিচে হয়ে গেলে কিন্তু 4 ইন্টু 100। বলো বুঝতে পারছি কিনা? তাহলে এখন জাস্ট আমরা 4 দ্বারা 224কে ভাগ করবো, দেখো করলে কত আসে, 4 5 20, দেন আরো 2 আর 4 নামতেছে, অর্থাৎ 4 6 24, এই অর্থাৎ 4 দ্বারা 224কে ভাগ করলে কিন্তু আসে 56, আর 56কে 100 দ্বারা ভাগ করো মানে দশমিকের পরে 2 ঘর সরাও, তাহলে চলে আসবে কিন্তু 0.56 এত লিটার। দেখো এইভাবেই ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনও করা যায়, অর্থাৎ বি নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনটাই যাই। আমাদের সর্বশেষ এমসিকিউটা তড়িৎ রসায়ন থেকে বলা হয়েছে, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। আগে আমি একটু লেন্দি প্রসেসেই করে দিব, যেটা সবাই করে, দেন শর্টকাটে কিভাবে করা যায় ওইটা বলবো। দেখো আমরা কি জানি, ধাতু জমার জন্য ফর্মুলা কি, ডাব্লিউ ইকুয়ালস টু এমআইটি বাই ইএফ, রাইট? এক্ষেত্রে বিক্রিয়াটা কি ঘটতেছে বলতো, ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়ন দুটি ইলেকট্রন গ্রহণ করতেছে, আগে অ্যাকুয়াস ফরম্যাটে ছিল, সেখান থেকে সলিড আকারে জমা হচ্ছে, বা ধাতু হিসেবে ক্যাথোডে জমা হচ্ছে। আমরা কি বলতে পারি, এম হচ্ছে ক্যালসিয়ামের জন্য 40 ইন্টু আইটি দেওয়া নাই, বাট আইটি গুণ করলে কি আসে, কিউ, চার্জ। সেই চার্জের ভ্যালুটা ফ্যারাডে এককে দাও, আমরা ফ্যারাডে থেকে কুলম্বে কিভাবে নেই বলতো, 96500 এত দ্বারা গুণ করে। নিচে দেখো ইয়ের ভ্যালু কত, 2 ইন্টু এফও আছে 96500, তাহলে আলটিমেটলি চলে আসলো কিন্তু 20 গ্রাম। এটাই দেখো আমরা রিলেট করে কিভাবে করতে পারি। আমরা জানি কিনা, 1 মোল ইলেকট্রন এর যে চার্জ, সেটাকেই না বলা হয় 1 ফ্যারাডে। তুমি একটু লক্ষ্য করো, তুমি 1 মোল ক্যালসিয়াম 2 প্লাস ক্যাটায়নে 2 মোল ইলেকট্রন প্রবেশ করিয়েই 1 মোল ক্যালসিয়াম ধাতু জমা করতেছো, বুঝতে পারতেছি? তাহলে 1 মোল মানে কিন্তু 40 গ্রাম, তাহলে 40 গ্রাম ধাতু জমা করতে তোমার 2 মোল ইলেকট্রন লাগবে, বা 2 ফ্যারাডে চার্জ লাগবে। মাত্র আমরা বললাম 2 মোল ইলেকট্রনই হচ্ছে 2 ফ্যারাডে চার্জের সমতুল্য, অর্থাৎ তুমি যদি 1 ফ্যারাডে নাও, তাহলে বোঝাই যাচ্ছে তোমার 20 গ্রাম ধাতু জমা হবে। এভাবে রিলেট করে কিন্তু সহজেই বের করে ফেলা যায়। এই নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট আনসার। এবার চলো আমরা রিটেন কোয়েশ্চেন গুলাই চলে যাই। আচ্ছা, এটা আমাদের প্রথম রিটেন কোয়েশ্চেন। রিটেন কোয়েশ্চেন সাধারণত 4টা থাকতে দেখা যায়, যেহেতু আমরা বলছিলাম
পুরোটা 10 মার্ক। সো আড়াই করে 4টি কোয়েশ্চেন থাকে, যা টোটাল মার্কস চলে আসে 10, এবং সেই আড়াই মার্কের একটা কোয়েশ্চেনেও দেখো এরকম বিভাজন থাকে যে এ নাম্বার একটা কোয়েশ্চেন, বি নাম্বার একটা কোয়েশ্চেন। তো আমাদের এখানে খুব সাহিত্য লেখার কোনো দরকার নেই, এক্সাক্ট কথাগুলো মেইন মেইন পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, টাইমও কম আর জায়গাও কম। দেখো বলা হয়েছে ইলেকট্রন আসক্তি কি, ডেফিনেশনটা আমাদের বলতে হবে ইলেকট্রন আসক্তির। দেন বললো অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ কেন। দেখো আগে আমি ইলেকট্রন আসক্তির ডেফিনেশনটা দিই, তাহলে আমরা বুঝতে পারবো। ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় তুমি কোনো একটা গ্যাসিয়াস পরমাণুকে অতিরিক্ত একটি ইলেকট্রন গ্রহণ করিয়ে গ্যাসিয়াস অ্যানায়নে কনভার্ট করবা, এটাই কিন্তু ইলেকট্রন আসক্তির ডেফিনেশন। তাহলে ভাইয়া ডেফিনেশনটা না লিখে জাস্ট মুখে বলে দিচ্ছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল গ্যাসীয় ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন তৈরি করলে যে পরিমাণ তাপ শক্তি নির্গত হয় তাকেই কিন্তু বলা হয় ইলেকট্রন আসক্তি। অর্থাৎ এক্ষেত্রে তাপ শক্তি নির্গত হচ্ছে বা বিক্রিয়াটা একটা তাপোৎপাদী বিক্রিয়া, অর্থাৎ ডেল এইচ এর ভ্যালু কিন্তু নেগেটিভ। কারণ তুমি যখন অতিরিক্ত একটা ইলেকট্রন প্রবেশ করাচ্ছ তখন ইলেকট্রন ওই নিউক্লিয়াসের আকর্ষণের আন্ডারে আসতেছে, নতুন করে একটা বন্ড ফর্ম করতেছে, এবং মাথায় রাখো বন্ড ফর্ম হলে শক্তি নির্গত হয়, বন্ড ভাঙতে হলে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ সেই বিক্রিয়াটা তাপহারী হবে। বুঝতে পারলাম। এখন সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে, অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, অর্থাৎ প্রথম ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় তুমি একটা ইলেকট্রন গ্রহণ করাইছো, এটা তো নেগেটিভ। বাট ওরা বলতেছে তুমি যদি সেকেন্ড ইলেকট্রনটা গ্রহণ করাও, ওই অ্যানায়নটাকে O2 মাইনাস অ্যানায়ন তৈরি করতে চাও, তখন ডেল এইচটা বা ইলেকট্রন আসক্তির ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে। এবং এটা কেন, দেখো এটা খুবই লজিক্যাল। তুমি প্রথমবার একটা ইলেকট্রন যখন গ্রহণ করাচ্ছ এটাকে আমরা বলতেছি ইলেকট্রন অ্যাফিনিটি বা EA1, সেকেন্ড বার এটাকে আমি বলতেছি EA2। প্রথমবারে দেখো বন্ড ফর্মের কারণে এনার্জি রিলিজ হচ্ছে বা বাইরে আমরা তাপ শক্তি পাচ্ছি, শক্তি উৎপন্ন হচ্ছে। সেকেন্ড বারে যখন তুমি একটা নেগেটিভ চার্জের কাছে আরেকটা নেগেটিভ চার্জকে নিয়ে আসবা, তখন তো এদের মধ্যে পরস্পর কি হবে বলতো, বিকর্ষণ হবে না? এরা কি কখনো একে অন্যের কাছে আসতে চাবে না? তখন তোমার বাহ্যিকভাবে কাজ করে, তোমার বাহ্যিকভাবে বল প্রয়োগ করে বা তোমাকে বাইরে থেকে শক্তি প্রদান করে ওকে ইলেকট্রনটা গ্রহণ করাতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটা হয়ে যাবে কিন্তু তাপহারী, বা তখন ইলেকট্রন আসক্তির ভ্যালু হয়ে যাবে ধনাত্মক। এই কথাটাই জাস্ট একটু ব্যাখ্যা করে লিখতে হবে। বুঝতে পারছি। এখন আসলে আমরা বি নাম্বারে দেখি। বি নাম্বারে বলা হয়েছে আমাদের NH3 ও BF3 অণুর সংকরায়ন আকৃতি এবং বন্ধন কোণের তুলনা করতে হবে। দেখো সহজে কিভাবে করা যায়, নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন। তো সেই 5টি ইলেকট্রন এইভাবে থাকে, দেখো এক জোড়া হচ্ছে মুক্ত জোড়, 3টা ইলেকট্রন বন্ধন গঠন করতেছে। মানে এক্ষেত্রে আমাকে বলো তো সিগমা বন্ধন কয়টা গঠিত হয়েছে? 3টা সিগমা এবং একটা দেখো লোন পেয়ার। ভাইয়া বলছিলাম সিগমা বন্ধন এবং লোন পেয়ারকে যোগ করো, করলে এক্ষেত্রে টোটাল ভ্যালু আসতেছে 4, অর্থাৎ সংকরিত তোমার অরবিটাল সংখ্যা আসবে sp3। আর sp3 সংকরণে শেপটা কিন্তু আসছে চতুস্থলকীয়, বাট এই ক্ষেত্রে মুক্ত জোড় থাকায় সেই মুক্ত জোড় কিন্তু বিকর্ষণটা বেশি করে বন্ধন জোড়কে, যার কারণে একটু নিচের দিকে অ্যাঙ্গুলার শেপ হয়ে যায়, বা আমরা যদি অ্যাকচুয়াল আকৃতিটা বলি এটা এরকম বলা হয়। চতুস্থলক হওয়ার কথা ছিল বাট সেটা বিকৃত হয়ে গেছে, তাই এভাবে বলে বিকৃত চতুস্থলকের পিরামিড আকৃতির। চতুস্থলক শেপটাই কিন্তু, তোমরা কি ট্রাইপড দেখছো, ক্যামেরার স্ট্যান্ড 3টা পা নিচে আর একটা যে স্ট্যান্ডটা উপরের দিকে থাকে ওই টাইপের, বাট এখানে উপরের মুক্তজোড়টা শেপের মধ্যে দেখা যাবে না, মুক্তজোড় থাকায় আকৃতিটা হয়ে যাবে বিকৃত চতুস্থলকের পিরামিড আকৃতি। রাইট। এরপর দেখো বলা হয়েছে BF3, বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টাই ইলেকট্রন। সো 3জনই আমাদের বন্ধন গঠন করতেছে ফ্লোরিনের সাথে, এবং দেখাই যাচ্ছে এক্ষেত্রে কিন্তু সিগমা বন্ধনই 3টা। তাহলে আমরা কি বলতে পারি, লোন পেয়ার প্লাস সিগমা বন্ধনের যে সংখ্যা সেটা ইকুয়ালস টু কিন্তু 3, অর্থাৎ সংকরণটা দাঁড়াবে sp2। এবং sp2 সংকরণের জন্য যেহেতু কোনো লোন পেয়ার নাই, শেপটা চলে আসছে সমতলীয় ত্রিভুজাকার। অর্থাৎ ওকে তুমি একটা খাতার মধ্যে রাখলে দেখবা 3টা এরকম শীর্ষ মিলে ত্রিভুজাকার শেপ তৈরি করতেছে, তাহলে শেপটা হবে সমতলীয় ত্রিভুজাকার। আমাদের বন্ধন কোণগুলাও বলতে বলছে, সেটা একটু বলে দিই ভাইয়া। দেখো ত্রিভুজাকার শেপ তৈরি করছে, তাহলে প্রত্যেকটাই কি 120 ডিগ্রি কোণ করে হবে না? তাহলে এই তো টোটাল তোমার 3 কোণ মিলে হয়ে যাবে 360 ডিগ্রি, রাইট? বাট এক্ষেত্রে চতুস্থলকের শেপটা 109 ডিগ্রি 5 মিনিট হওয়ার কথা থাকলেও যেহেতু বিকৃত হয়ে গেছে মুক্ত জোরের কারণে বা এদিকে বিকর্ষণের কারণে, তাই দেখা যায় এক্ষেত্রে বন্ধন কোণটা আসে 107 ডিগ্রি। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটাই যাই আমরা। দেখো এখানে বলা হয়েছে বাস্তব গ্যাস কোন অবস্থায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বলো বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের মধ্যে মেজর যে পার্থক্য সেটা কি ছিল? প্রথম পার্থক্য হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ নাই, বাট সেটা কিন্তু বাস্তব গ্যাসে আছে, এই কারণে ওদের আচরণ সিমিলার হয় না। দেন আমাদের আদর্শ গ্যাসের অণুগুলোর নিজস্ব যে আয়তন সেটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হতো, আর বাস্তব গ্যাসের অণুগুলোর নিজস্ব একটা সিগনিফিকেন্ট আয়তন আছে, সেটা কিন্তু নগণ্য না। এই দুইটা পার্থক্য আছে। তো তোমার যদি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে হয়, এই দুইটা ত্রুটিকে সংশোধন করতে হবে। এবং দেখা যায় উচ্চ তাপ ও
নিম্নচাপে আমাদের বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এর কারণটা দেখো, তুমি যখন অতি উচ্চ তাপমাত্রায় ওকে নিয়ে যাবা, গ্যাসীয় অণুগুলোর যে গতিশক্তি সেটা বেড়ে যাবে, এবং গ্যাসীয় অণুগুলো যখন এত দ্রুত ছোটাছুটি করবে, তখন এমনও হতে পারে যে একটা গ্যাসীয় অণু পুরো পাত্রের আয়তনটাই অ্যাক্সেস করতে পারতেছে, অর্থাৎ তখন তার নিজস্ব আয়তনটা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়ে যাবে। আবার গ্যাসের অণুগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ আছে, সেটা কিন্তু এই উচ্চ গতিশক্তির কারণে পাত্তা পাবে না, যে পেছন দিকে কোনো গ্যাসীয় অণু ওকে টান দিলে ওর গতিশক্তি এতই বেশি, ওর ভেলোসিটি এতই বেশি যে ওটা নেগলিজিবল করা যাবে, অর্থাৎ এখানে আন্তঃআণবিক আকর্ষণও কিন্তু নেগলিজিবল বা নগণ্য হয়ে যায়। বুঝতেছি। আবার যখন তুমি চাপ অনেক কমায় ফেলতেছো, নিম্ন চাপে যাচ্ছ, তখন কি হবে বলতো? বয়েলের সূত্র, গ্যাসীয় অণুগুলোর আয়তন বেড়ে যাবে, অর্থাৎ একটা গ্যাসীয় অণু একে অন্য থেকে অনেক দূরে দূরে সরে যাবে। আমরা কি জানি, এই আন্তঃআণবিক আকর্ষণ বল তো এট দি এন্ড স্থির তড়িৎ বলই। সেই বল কি চার্জের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যখন বেড়ে যাবে, অণুগুলো একে অন্য থেকে দূরে অবস্থান করবে, তখনও কিন্তু সেই আন্তঃআণবিক আকর্ষণ বলের ভ্যালুটাই কমে যাবে। তাহলে তাহলে এই দুটি ত্রুটি সংশোধন করে আমরা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে দেখা যাবে বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারবে। এবং আমি তোমাদের জায়গা থাকলে এই গ্রাফটা দিয়ে দিতাম, কারণ এই গ্রাফটা দিয়ে পুরো বিষয়টা বুঝায় ফেলা যায়। কিরকম দেখো, আমাদের পিভি ভার্সেস পি গ্রাফে আইডিয়াল গ্যাসের জন্য সরল রেখা আসার কথা ছিল এরকম, এক্স অক্ষের সমান্তরাল, যেটা হচ্ছে পিভি লাইন। ধরো এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এরকম একটা লাইন। বাট বাস্তব গ্যাসের জন্য সেটা আসে না, এটা আমাদের কি বলো, আইডিয়াল সিনারিও। বাস্তব গ্যাসের বেলায় এরকম বিভিন্ন শেপ আসে। দেখো একটু লক্ষ্য করো, আমি ক্রমাগত আমাদের আদর্শ গ্যাসের কাছাকাছি আনতেছি কেন? আমি উপরেরটা লিখবো, দেখো তাপমাত্রাটা ছিল ধরো 100 কেলভিন, নিচেরটাই দিলাম 200 কেলভিন, তার নিচেরটা ধরো 300 কেলভিন, এবার আরো দিয়ে দিবা, এই যে আইডিয়াল লাইনের কাছাকাছি এনে দিবা, ধরো এইভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে 400 কেলভিন। মানে আমি কি বুঝাইলাম, যত তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, তত আমাদের যে আইডিয়াল লাইন পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার কাছাকাছি কিন্তু আসতেছে রিয়েল গ্যাসটা, রাইট? আবার দেখো তো নিম্ন চাপ, অর্থাৎ ওরা সবাই খুবই অল্প চাপের ভ্যালুতে, এক্স অক্ষে কি আছে, চাপ না, খুবই অল্প যে চাপের ভ্যালু, তখন সবাই কিন্তু অলমোস্ট ওই লাইনের কাছ থেকে স্টার্ট করছে। তাহলে নিম্ন চাপেও কিন্তু ওদের আচরণ আদর্শ গ্যাসের মতো ছিল। তাহলে এই গ্রাফটা দিয়ে দিলেও পুরো বিষয়টা ব্যাখ্যা হয়ে যায়। আচ্ছা, বি নাম্বার কোয়েশ্চেনটা দেখো, বলা হয়েছে যে এই যে সেলটা, এখানে লবণ সেতু হিসেবে তুমি কোনগুলোকে ব্যবহার করতে পারবা? আমরা জানি পটাশিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এই 3 ধরনের লবণকে কিন্তু আমরা লবণ সেতুতে ইউজ করে থাকি। বাট এই সেলের জন্য কোনটা ইউজেবল বলতো? যদি আমরা পটাশিয়াম সালফেট এবং পটাশিয়াম ক্লোরাইড নেই, তাহলে কি হবে জানো? লেড ওই ক্লোরাইডের সাথে মিলে লেড ক্লোরাইড যৌগ, ইভেন লেড সালফেট যৌগ ফর্ম করে ফেলবে। এবং এরা না পানিতে খুবই লেস সলিউবল মানে কি জানো, এদের দ্রাব্যতা অনেক কম, অর্থাৎ এরা তলানি জমে যাবে বা অদক্ষেপ পড়ে যাবে। আর অদক্ষেপ পড়ে গেলে সেখানে কি তোমার আয়নের মুভমেন্ট গুলো হবে? আমরা ওই তড়িৎ কোষ থেকে কি আর ভোল্টেজের সাপ্লাই দিতে পারবো না? বাট তুমি যদি পটাশিয়াম নাইট্রেট ইউজ করো, তখন লেড নাইট্রেটের সাথে মিলে তৈরি করে ফেলবে কিন্তু লেড নাইট্রেট সল্ট। আর আমরা জানি কিনা যে নাইট্রেট সল্ট গুলো কিন্তু পানিতে হাইলি সলিউবল হয়, অর্থাৎ এই ক্ষেত্রে অদক্ষেপ পড়ার কোনো ঝামেলা নাই, আমাদের সেলটা স্বতঃস্ফূর্তভাবে চলবে। তাহলে কিন্তু আমরা পটাশিয়াম নাইট্রেটটা ইউজ করতে পারবো। প্রশ্নে বলছে কোনটা ব্যবহার করা যাবে না বা উপযুক্ত নয়, তাহলে কাঙ্ক্ষিত আনসার কিন্তু অ্যাকচুয়ালি পটাশিয়াম সালফেট আর পটাশিয়াম ক্লোরাইড, কারণ পটাশিয়াম নাইট্রেটটা ইউজ করা যাচ্ছে। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এ নাম্বারে আমাদের এই বিক্রিয়াটা পূর্ণ করতে হবে, এ বি এবং সি এর সংকেত সহ নাম লিখতে হবে। ইথানোয়িক অ্যাসিডের সাথে যখন তুমি অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়া দিচ্ছ, আমরা সবাই জানি এখান থেকে কিন্তু অ্যামাইড তৈরি হয়ে যাবে। বিক্রিয়াটা যদি ভাই পূর্ণ করি, দেখো এই যে তুমি এভাবে মনে রাখতে পারো, পানি বের হয়ে যায় এই দুটি অণু থেকে, সো আলটিমেটলি দাঁড়ায় CH3 সি ডাবল বন্ড ও NH2, বা শর্ট ফর্মে তুমি একবারে লিখতে পারো CH3 CONH2, যেটা একটা অ্যামাইড, এবং এর নাম কিন্তু ইথান অ্যামাইড। অ্যামাইডের নামকরণ কিন্তু হয় অ্যালকান অ্যামাইড এভাবে। এখানে কার্বন সংখ্যা কয়টা? 2টা, তাই হয়ে গেছে ইথান অ্যামাইড, রাইট? এরপরে দেখো আমরা অ্যামাইডের সাথে জারক প্লাস ক্ষারক দিছি, তাহলে এটা কি একটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া না? আমরা কি জানি, অ্যামাইডের সাথে যদি তুমি জারক প্লাস ক্ষারক দাও, তাহলে এই যে কার্বনিল মূলকটা, এটা অপসারণ হয়ে যায়, এবং এক্ষেত্রে আমরা অ্যামাইড থেকে অ্যামিন পাই। কিভাবে দেখো, আমি সাইড প্রোডাক্ট আর লিখবো না, এই যে সি ডাবল বন্ড ও এটা অপসারণ হয়ে দাঁড়াবে CH3NH2, যার নাম কিন্তু মিথাইল অ্যামিন। দেন থার্ড রিয়েকশন, এই মিথাইল অ্যামিনের সাথে আমরা দিয়ে দিছি ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা অ্যালকোহলীয়। এখান থেকে হবে কি, এই হাইড্রোজেনটা অপসারণ হয়ে একটা কার্বন যুক্ত হয়ে যাবে, এবং যেহেতু নাইট্রোজেনের দুটি হাত খালি হবে, সো ডাবল বন্ধন করে ফেলবে, অর্থাৎ আমরা আইসোসায়ানাইড তৈরি হইতে দেখবো। এবং এক্ষেত্রে বুঝো এতটুকু অংশই হচ্ছে আমাদের আইসোসায়ানাইড, এই, আর এখানে আছে মিথাইল, সো পুরোটার নাম হয়ে যায় মিথাইল আইসোসায়ানাইড।
এই বিক্রিয়াটা কিন্তু একটু কঠিন ছিল। আচ্ছা, এরপর দেখো অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। আমরা সিম্পলি সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে দিব। কেন, দেখো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড সে তো একটা অ্যাসিড, সে এই বাইকার্বনেট সল্টের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করবে। কিভাবে, দেখো CH3 COO তৈরি হবে, প্লাস H2O সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। আমরা এই যে পানির মধ্যে বা দ্রবণটার মধ্যে এর বুদবুদ দেখতে পাবো এবং দেখে বুঝবো ওখানে অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড আছে। কিন্তু তুমি যদি অ্যালকোহল নাও, অর্থাৎ ধর আমি নিচ্ছি ইথানেল সমকার্বন বিশিষ্ট নিলাম CH3CH2OH প্লাস সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এক্ষেত্রে কোনো পরিবর্তনই দেখবো না, অর্থাৎ এক্ষেত্রে কোনো বিক্রিয়াই হচ্ছে না। বুঝতে পারছি? চলো পরের কোয়েশ্চেনটা চলে যাই। দেখো আমাদের বলা হয়েছে জাল কারেন্সি নোট শনাক্তকরণে ইউভি রশ্মির ভূমিকা ব্যাখ্যা করো। আমরা সবাই কিন্তু জানি আমাদের যে টাকার নোটগুলো এর মধ্যে ফসফর নামক বিশেষ রাসায়নিক পদার্থ দেওয়া থাকে। তাই আমরা টাকার মধ্যে যখন ইউভি রশ্মি ফেলতেছি, এই ফসফরের উপর সেই ইউভি রশ্মি পড়লে এই রাসায়নিক পদার্থের যে ইলেকট্রন সেটা উচ্চতর শক্তি স্তরে গমন করে, এভাবে উচ্চতর শক্তি স্তরে উঠে যায়, এবং এক্ষেত্রে কিন্তু সে ইউভি রশ্মি শোষণ করে উপরে উঠছে। বাট পরবর্তীতে সে যখন নিম্নতর শক্তি স্তরে নেমে আসে তখন সে দৃশ্যমান অঞ্চলে সেটা বিকিরণ করে। তাই আমরা নিজের একটা কালার দেখতে পাই এবং তখন ডিসিশন নিতে পারি, আচ্ছা ওর মধ্যে অ্যাকচুয়ালি ফসফর নামক পদার্থ আছে, তাহলে নোটটা জাল না, নোটটা অ্যাকচুয়ালি রিয়েল। বুঝতে পারছি? দেন দেখো বি নাম্বারে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টি তৈরির বিক্রিয়াগুলো লিখো। আমরা কি কি বিক্রিয়া লিখতে পারি? ধরো সালফার ডাইঅক্সাইড যে গ্যাস, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে ফেলতেছে সালফার ট্রাই অক্সাইড। সেই সালফার ট্রাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে তৈরি করে ফেলতেছে কিন্তু সালফিউরিক অ্যাসিড, যেটা বৃষ্টির পানিটাকে অ্যাসিডিক করতেছে। অথবা আমাদের এই সালফার ডাই অক্সাইড সরাসরি পানিতে মিশেও কিন্তু সালফিউরাস অ্যাসিড তৈরি করতেছে, যেটাও বৃষ্টির পানিতে মিশতে পারে। আবার আমাদের নাইট্রোজেন ডাই অক্সাইড কিন্তু ওজোনের সাথে বিক্রিয়া করে এক্ষেত্রে জারিত হয়, জারিত হয়ে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড তৈরি করে ফেলে এবং ওজোন নিজে পরবর্তী অক্সিজেনে কনভার্ট হয়। এই যে N2O5 ভাইয়া সমতাকরণ করতেছি না, সেটা পানিতে মিশে তৈরি করে ফেলতেছে নাইট্রিক অ্যাসিড, এবং এই কারণেই কিন্তু বৃষ্টিগুলো অম্লীয় হয় বা অ্যাসিডিক বৃষ্টি তৈরি হয়। বুঝতে পারলাম কিনা? সো এই ছিল মোটামুটি আমাদের ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার এমসিকিউ এবং রিটেন অংশের সমাধান। আশা করি তোমরা প্রত্যেকটা টাইপ বুঝতে পারছো, এবং দেখা যায় যে তোমার 70 থেকে 80% কোয়েশ্চেনই আমাদের রেগুলার টাইপ। কিছু প্রশ্ন থাকে যেগুলো একটু এক্সট্রা অর্ডিনারি, ওগুলো যারা ভালোভাবে পড়াশোনা করছে একদম বেসিক থেকে তারা আনসার করতে পারে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।